প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল ক্যামেরা এবং লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের উদাহরণ রূপে মানুষের চোখ। এই বিষয়ে আলোচনা করার আগে তোমাদের যা পূর্বজ্ঞান রয়েছে সেটা একটু মনে করিয়ে দিই। তোমাদের পূর্ববর্তী ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে লেন্স সম্পর্কে ধারণা, উত্তল লেন্স, অবতল লেন্স, সমস্ত লেন্স সম্পর্কেই পড়ানো হয়েছে এবং সেই সমস্ত লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন রেখাচিত্রের সাহায্যে বা রেখাচিত্রের সাহায্যে করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়েছে। এখন আমরা সরল ক্যামেরা বিষয়ে একটু প্রথমে জেনে নেব। এখন সবার প্রথমে জানতে হবে যে ফটোগ্রাফিক ক্যামেরা বলতে কি বোঝায়। ফটোগ্রাফিক ক্যামেরা, আমরা কাকে ফটোগ্রাফিক ক্যামেরা বলবো? সেটা হচ্ছে যে আলোক যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মে কোনো বস্তুর স্থায়ী প্রতিবিম্ব সৃষ্টি করা যায় তাকেই ফটোগ্রাফিক ক্যামেরা বলা হবে। ঠিক আছে, স্থায়ী প্রতিবিম্ব সৃষ্টি করা যাবে। সেই স্থায়ী প্রতিবিম্ব আমরা প্রিন্ট করে ছবি নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটা ফটোগ্রাফিক ক্যামেরার ডায়াগ্রাম কীরকম হবে তার একটা পিকচার এখানে আমি অঙ্কন করেছি, আগেই করে রেখেছি তোমাদের সুবিধের জন্য, বোঝার সুবিধের জন্য। সেটার বিষয়ে আমি আলোচনা করছি। এটা একটা ফটোগ্রাফিক ক্যামেরার ডায়াগ্রাম, যেটা বেশ কতকগুলো অংশ নিয়ে গঠিত হয়েছে। সেই অংশগুলো আমি এক এক করে বর্ণনা করছি, তোমরা একটু মনে রাখবে। দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে চিত্রটা অঙ্কিত হয়েছে, এটা একটা পুরো ক্যামেরাকে প্রকাশ করছে। যে ক্যামেরায় বেশ কতকগুলো অংশ আমি এখানে চিহ্নিতকরণ করেছি, এল, এস, ডি, বি, আর এভাবে চিহ্নিতকরণ করেছি। দেখে নেওয়া যাক এগুলোর কোনটাকে কি বলে। প্রথমেই দেখতে পাচ্ছ সামনের দিকে এল চিহ্নিতকরণ করা রয়েছে। এটা একটা উত্তল লেন্স। ক্যামেরায় যে লেন্সটা ব্যবহৃত হয় সেটা উত্তল লেন্স। কিছু কিছু ক্যামেরায় সিঙ্গেল লেন্স এবং উন্নত মানের ক্যামেরার ক্ষেত্রে কিন্তু একাধিক লেন্স ব্যবহার হয়ে থাকে। এরপরেই দেখো লেন্সের পিছনের দিকে একটা এস চিহ্নিত অংশ, এটাকে বলা হয় শাটার। শাটার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্যামেরার ভেতরে যে আলো প্রবেশ করছে সেই আলোটা কত সময় ধরে প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে এই শাটার। কতটা বেশি সময় ধরে আলো প্রবেশ করবে সেটা এই শাটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার পরবর্তী রয়েছে, দেখো ডি চিহ্নিত করা রয়েছে। এটা এখানে দুটো লাইন দেখাচ্ছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে গোল বৃত্তাকারে রয়েছে। বৃত্তাকারে, ব্যাপারটা বৃত্তাকারে, মাঝখানটা ছিদ্র। ঠিক আছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই ডায়াফ্রামের সংকোচন প্রসারণের মাধ্যমে, এই ডায়াফ্রামের মাঝে ছিদ্রের সংকোচন প্রসারণের মাধ্যমে বা ছিদ্র বড় বা ছোট করার মাধ্যমে আমরা বাইরে থেকে আগত আলোকরশ্মির পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারবো এই ডায়াফ্রামের সাহায্যে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিছু আঁকা বাঁকা করে দেওয়া রয়েছে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কাপড় বা চামড়া দিয়ে তৈরি একটা বাক্স, যার নাম হচ্ছে আলোক নিরুদ্ধ বাক্স, যাকে আমরা এই বি চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। আলোক নিরুদ্ধ বাক্স,
কতকগুলো ভাঁজ রয়েছে, এগুলো ভাঁজ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এই ভাঁজটা কমানো বাড়ানো যায়, ঠিক আছে। এবং এই এই যে বি আলোক নিরুদ্ধ বাক্স রয়েছে, এর ভেতরের অংশটা পুরোটাই কালো রং করা রয়েছে, কারণ এর ভেতরে যে আলো প্রবেশ করবে তার যাতে অবাঞ্ছিত প্রতিফলন না হয়। আমার যে রশ্মিটা ভেতরে ঢুকবে সেটা যেন বারবার প্রতিফলিত না হয়, সেই জন্য ভেতরটা ব্ল্যাক করে দেওয়া রয়েছে। এবং ক্যামেরার শেষ প্রান্তে দেখো এই আর চিহ্নিত করা রয়েছে যে অংশটা, এটাকে বলা হয় ফটো প্লেট বা ফিল্ম বা পর্দা বলা হয়। এখান থেকে এটা পর্দা। এটা একটা আলোক সংবেদী পদার্থের প্রলেপ দেওয়া পর্দা, এবং এখানে সাধারণত সিলভার ব্রোমাইডের প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এইটা, আর এখানে F2 যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই লেন্সের দ্বিতীয় ফোকাস বিন্দু, এবং এখানে যে F1 বিন্দুটা দেখানো হয়েছে এটা এই লেন্সের প্রথম ফোকাস বিন্দু। এখন এটা একটা পুরো ক্যামেরার ডায়াগ্রাম আঁকা রয়েছে। এই ক্যামেরার ডায়াগ্রামটা আমি এখানে লিখেছি, দেখো। এল লেন্স বোঝাচ্ছে, যেটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। এস যেটা শাটার বোঝাচ্ছে, আলোক প্রবেশের সময় নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কত সময় আলো প্রবেশ করবে, বা বেশি সময় না কম সময়। ডি ডায়াফ্রাম, আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কতটা পরিমাণ আলো ওর ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। বি আলোক নিরুদ্ধ বাক্স, যেটা চামড়া বা কাপড়ের তৈরি এবং ভাঁজ করা অবস্থায় থাকে, মানে ভাঁজ বাড়ানো কমানো যায়। আর হচ্ছে ফটোপ্লেট বা ফিল্ম বা পর্দা, যেটা এখানে লিখে দিয়েছি, দেখো আলোক সংবেদী পদার্থের প্রলেপ থাকে, সাধারণত সিলভার ব্রোমাইডের প্রলেপ থাকে। পিকিউ, পিকিউ এখানে চিত্রতে দেখো, এখানে পিকিউ হচ্ছে বস্তু। আমি যখন এর প্রতিবিম্ব গঠনটা কৌশলটা বলবো তখন বলবো পিকিউ হচ্ছে বস্তু, এবং এখানে পিডস কিউডাস যেটা রয়েছে এটা হচ্ছে এই পিকিউ বস্তুর প্রতিবিম্ব। এখানে লিখে দেওয়া রয়েছে পিকিউ বস্তু, যে বস্তুটা লেন্স থেকে 2 দূরত্বের বেশি দূরত্বে রাখা হয়, অর্থাৎ লেন্সের যে ফোকাস দূরত্ব রয়েছে তার দ্বিগুণ দূরত্বের চেয়েও বেশি দূরত্বে পিকিউ বস্তুটাকে রাখা হয়, ঠিক আছে। এবং পিডাস কিডাস হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা গেল একটা ফটোগ্রাফিক যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ডায়াগ্রাম, ঠিক আছে। এখন আমরা দেখে নেব যে এই ক্যামেরার সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায়। তা প্রতিবিম্ব গঠন করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমেই লেন্সের ভেতরের কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কি সেটা হলো, এই যে আলোক নিরুদ্ধ বাক্স রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে প্রথমে ধরে নেওয়া যাক একটা পিকিউ বস্তু ক্যামেরার সামনে রাখা রয়েছে, যে বস্তুটার আমরা ছবি তুলব, অর্থাৎ যে বস্তুটার প্রতিবিম্ব আমরা এখানে পর্দায় বা ফিল্মে ফেলতে চাইছি। সেটার জন্য প্রথমেই আমাদের কি করতে হয়, এই আলোক নিরুদ্ধ বাক্সের এই ভাঁজটাকে কন্ট্রোল করে লেন্স এবং পর্দার মাঝের দূরত্বটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে করে পিকিউ বস্তুর একটা স্পষ্ট প্রতিবিম্ব এই পর্দায় পড়ে। এরপর প্রতিবিম্ব যখনই পর্দায় পড়লো তারপরে কি করতে হয়, এই ডায়াফ্রামটাকে নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় আলো প্রবেশ করার জন্য ব্যবস্থা করা হয়। এখন এই ডায়াফ্রামটা কিন্তু কতগুলো ধাতব প্লেট নিয়ে তৈরি হয়ে থাকে, মাঝখানে ছিদ্রটা কন্ট্রোল করে প্রয়োজনীয় আলো কম বেশি নিয়ন্ত্রণ করা হয়, সাদা করা হয়। এবার এরপর কি করা হয়, তারপরে আমরা শাটারটাকে নিয়ন্ত্রণ করা হয়। শাটার টিপলেই, শাটার টেপার সঙ্গে সঙ্গে বস্তু থেকে আগত আলো ফিল্মের ওপর পড়বে এবং ফিল্মে প্রতিবিম্ব, স্থায়ী প্রতিবিম্ব উৎপন্ন হবে। এরপর ফিল্মে স্থায়ী প্রতিবিম্ব উৎপন্ন হয়ে গেলে, ফিল্মে যেহেতু কেমিক্যাল পদার্থ রয়েছে সেই জন্য যে আলোটা প্রবেশ করবে আলোক সংবেদী হওয়ার জন্য এখানে কেমিক্যাল রিয়াকশান হয়ে যাবে এবং স্থায়ী প্রতিবিম্ব সৃষ্টি হয়ে যাবে। প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেলেই কিন্তু আমাদের ছবি তোলা কমপ্লিট। এরপর ওই ছবিটাকে বা ওই প্রতিবিম্বটাকে অন্ধকার ঘরে একে ডেভেলপ করতে হয় এবং বিভিন্ন কেমিক্যাল পদার্থ দিয়ে ডেভেলপ করতে হয়। ডেভেলপ করে প্রথমে নেগেটিভ বানানো হয়, তারপর সেই নেগেটিভ থেকে পজিটিভ প্রিন্ট আমরা নিয়ে নিতে পারি।
ঠিক আছে, তাহলে এইটা আমাদের আজকে ক্যামেরার গঠন এবং ক্যামেরার কার্যকারিতা, কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বা ওর কীভাবে আমরা কার্যকরী করে তুলব ক্যামেরাটাকে, সেটা আলোচনা করা হলো। এখন আমরা মানুষের চক্ষু অর্থাৎ লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের উদাহরণ রূপে মানুষের চক্ষু সম্পর্কে একটু ধারণা নেব। সেজন্য এখানে একটা চক্ষুর চিত্র আমি আগে থেকে অঙ্কন করেছি এবং তার বিভিন্ন অংশ, প্রয়োজনীয় কিছু অংশ চিহ্নিতকরণ করা হয়েছে, যেগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচিতি লাভ করতে হবে। দেখে নেওয়া যাক এখানে কোন কোন অংশ কি বোঝাচ্ছে। এটা একটা মানুষের চক্ষুর চিত্র, যার দেখো প্রথমের দিকে এই যে সি সি অংশটা, অর্থাৎ দেখতেই পাচ্ছ চক্ষুর এটা সামনের অংশ, একদম বাইরের অংশ, যে বাইরে যে সি অংশটা সি দিয়ে বোঝানো হয়েছে, এটাকে বলা হয় কর্নিয়া। এরপরই দেখো কর্নিয়ার পর থেকে, কর্নিয়ার পরেই যে এইচ বলে যে অংশটা চিহ্নিত করা হয়েছে এইচ, এটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমর। এইচ হচ্ছে একটা নোনতা জলীয় অংশ, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এরপরেই দেখো এখানে একটা এল চিহ্নিত লেন্স, উত্তল লেন্স দেখতে পাচ্ছ, একটা এল চিহ্নিত অংশ রয়েছে, এটাকে বলা হয় চক্ষু লেন্স বা অক্ষি লেন্স বলা হয়। এই অক্ষি লেন্সটা দেখো কে ধরে রেখেছে এদিকের একটা অংশ, এবং এখানে এই যে এসএল চিহ্নিত অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাসপেনসারি লিগামেন্ট। এই যে সাসপেনসারি লিগামেন্ট, দুদিক থেকে সাসপেনসারি লিগামেন্ট ধরে রেখেছে, এবং সেই সাসপেনসারি লিগামেন্টটা লেগে রয়েছে আবার সিলিয়ারি পেশি নামক মাংসপেশির সঙ্গে। তাহলে লেন্সটা এইভাবে ধরা রয়েছে। এরপরে লেন্স পরবর্তী যে অংশটা পড়ে রয়েছে, এই যে ফাঁকা পুরো জায়গাটা যেটা পড়ে রয়েছে, এখন আমি এখানে আলোকচিত্র অঙ্কন করে ফেলেছি, তাই নাহলে এই জায়গাটা পুরো ফাঁকাই দেখাতো। এই জায়গাটা ভর্তি হয়ে রয়েছে ভিএইচ লিখে রেখেছি, দেখো ভিট্রিয়াস হিউমার বলে এক ধরনের জেলির মতো পদার্থ দিয়ে এই পুরো জায়গাটা ভরাট হয়ে রয়েছে। এরপর দেখো একটু যদি তোমরা পিছিয়ে যাও, যে অক্ষিগোলক, এইটা যেটা অক্ষিগোলক বলা হয়, এটাকে অক্ষিগোলক বলে। অক্ষিগোলকের একবারে ভেতরের অংশে যে এই যে অংশটা ভেতরের, এই যে আমি দাগ দিয়ে রেখেছি দেখো, এই অংশটা, এইটাকে বলা হয় রেটিনা। একবারে ভেতরের দিকের অংশ রেটিনা, এখানেই প্রতিবিম্ব গঠিত হয়, যেটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়েছে রেটিনা। এরপর দেখো এখানে একটা বি চিহ্নিত করা হয়েছে। এই বি যে চিহ্নিত করা হয়েছে, এই অংশটায় এই যে এখানে দেখো চিহ্নিত করা হয়েছে চক্ষু নার্ভ। এই চক্ষু নার্ভ কিন্তু চক্ষু থেকে এই নার্ভের মাধ্যমেই মস্তিষ্ক পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। এই নার্ভটা মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত, এবং এই মস্তিষ্ক থেকে আসা চক্ষু নার্ভটা এসে চোখ রেটিনাতে টাচ করেছে এই বি বিন্দুতে, এবং এই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু। ঠিক আছে, এবং এখানে দেখো একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে অ্যাকুয়াস হিউমারটা যেটা বলা হয়েছে, অ্যাকুয়াস হিউমারের মধ্যে এই যে আই চিহ্নিত অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা আইরিস। আদতে এটা কিন্তু বৃত্তাকার একটা পর্দা, পুরো বৃত্তাকার পর্দা, মাঝখানটা ছিদ্র আছে বলে এটা দু সাইড থেকে দেখানো হয়েছে, এটা তো ক্রস সেকশন, তাই এটা একটা বৃত্তাকার পর্দা যার মাঝের অংশটা ছিদ্র রয়েছে, এইটাকে বলা হয় আইরিস বা কনিনিকা বলা হয়, আইরিস বা কনিনিকা। তাহলে এইটা গেল মোটামুটি একটা চক্ষু, যে চক্ষুর বিভিন্ন অংশগুলো এবং বিভিন্ন অংশগুলোর কোনটার কি নাম এবং কোনটা কোন জায়গায় অবস্থান করছে, সেটা মোটামুটি একটা চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে। সেটা আমি এখানে লিখেও দিয়েছি। দেখো তোমাদের এই যে সি বলতে কর্নিয়াকে বোঝাচ্ছে, আই বলতে আইরিস বা কনিনিকা, এল বলতে চক্ষু লেন্স বোঝায়, এসএল বলতে সাসপেনসারি লিগামেন্ট বোঝায়, এইচ বলতে অ্যাকুয়াস হিউমারকে বোঝায়, ভিএইচ বলতে ভিট্রিয়াস হিউমারকে বোঝায়, আর বলতে রেটিনাকে বোঝায়, বি বলতে অন্ধবিন্দুকে বোঝায়। এইখানে যে চিহ্নগুলো দিয়েছি সেগুলোর এখানে পরিচয়। এছাড়া এখানে চক্ষু নার্ভ আমি লিখে দিয়েছি এবং সিলিয়ারি পেশি এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা গেল মানুষের চক্ষু সম্পর্কে একটা সিম্পল আইডিয়া, এবং এই যে বিভিন্ন অংশগুলো, সেই বিভিন্ন অংশগুলোর
কি মোটামুটি একটা কাজ সেটা আমি একটু এখানে লিখে রেখেছি, সেটা তোমাদের একটু পড়ে দিচ্ছি, দেখো তোমরা সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো লিখেছি মানুষের চক্ষু, কর্নিয়া, প্রথমেই কর্নিয়া অক্ষিগোলকের মাঝের খোলা ও স্বচ্ছ আবরণে ঢাকা অংশ, এর মধ্য দিয়েই চোখে আলো প্রবেশ করে, এটাই আলো প্রবেশের দ্বার। এরপরে আছে দেখো অ্যাকুয়াস হিউমার, যেটাকে ওখানে চিত্রতে AH বলে চিহ্নিত করা হয়েছে। এটা কি নোনতা জলীয় পদার্থ বিশেষ যা কর্নিয়ার পিছনের দিকে থাকে, কর্নিয়ার পিছনে রয়েছে, তোমাদের চিত্রতে দেখানো হয়েছে। এরপর কি আইরিস বা কনিনিকা, এটা কি গোলাকার পর্দা, এই পর্দার মাঝে একটি গোলাকার ছিদ্র রয়েছে, মাঝখানে ছিদ্রটা রয়েছে, দেখালাম যেটা তোমাদের। চোখের মধ্যে কতটা আলো প্রবেশ করবে তা আইরিস নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের যেমন ক্যামেরাতে ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করতো কতটা পরিমাণ আলো প্রবেশ করবে, এখানে আইরিস সেই কাজটা করে থাকে। এবং এই আইরিসের মাঝে যে ছোট ছিদ্রটা থাকে তাকে চোখের মণি বলা হয়। এরপর চক্ষু লেন্স, চিত্রতে তোমরা দেখেছো চক্ষু লেন্স কোনটা, সেই চক্ষু লেন্সটা কিন্তু স্বচ্ছ নমনীয় পদার্থ দিয়ে তৈরি একটি উভত্তল লেন্স। এরপর সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি বা সাসপেনসারি লিগামেন্টস, সিলিয়ারি পেশির সঙ্গে লেগে থাকে সাসপেনসারি লিগামেন্ট, এই দুটির সাহায্যে চক্ষু লেন্স অক্ষিগোলকের সাথে যুক্ত থাকে, এদের সাহায্যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ বস্তু কতটা দূরে রয়েছে না কাছে রয়েছে তার প্রতিবিম্বটাকে রেটিনাতে ঠিক করে ফেলতে গেলে লেন্সের বেধ বাড়া কমা করতে হয়, তা সেই লেন্সের বেধ বাড়া কমার কাজটা করে থাকে সিলিয়ারি পেশি বা সাসপেনসারি লিগামেন্ট। এছাড়া আছে ভিট্রিয়াস হিউমার, বলেছি তোমাদের ওখানে চিত্রতে যে চক্ষু লেন্সের পর থেকে রেটিনা পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে, সেই মানে চিত্রতে ফাঁকা বলে মনে হচ্ছে সেই অংশটাই যেখানে জেলির মতো পদার্থ থাকে তাকে আমরা ভিট্রিয়াস হিউমার বলে থাকি। এরপর আসছি রেটিনা, সেটা কি অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের দিকের সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু দ্বারা গঠিত আলোক সংবেদী পর্দা, এখানেই প্রতিবিম্ব গঠিত, ওই পর্দার মধ্যেই কিন্তু বাইরের থেকে যাওয়া আলো ওখানেই প্রতিবিম্বটা সৃষ্টি, আর অন্ধবিন্দু এই অংশে চক্ষু নাভ অক্ষিগোলকে প্রবেশ করেছে। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা এই যে চক্ষু, সেই চক্ষুতে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো কিভাবে এই চিত্র আমি এখানে অঙ্কন করেছি, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ, দেখো এটা চক্ষু লেন্স, এটা সামনের দিক, চোখের সামনের দিকে একটা পিকিউ বস্তুর আকার রয়েছে, ধরে নিয়ে যাক এটা একটা যে কোনো বস্তু হতে পারে, গাছপালা, মানুষ থেকে শুরু করে যা কিছু, পিকিউ এখানে একটা বস্তুর আকার রয়েছে। এই পিকিউ বস্তুর প্রথমে ধরে নিয়ে যাক কিউ বিন্দু থেকে এরম দুটো আলোক রশ্মি লেন্সে পড়লো, লেন্স থেকে যাচ্ছে কোনখান দিয়ে, কর্নিয়া ভেদ করে অ্যাকুয়াস হিউমারের স্তর ভেদ করে লেন্সে যেয়ে পড়লো। লেন্সে পড়ার পর লেন্সের থেকে প্রতিসৃত হয়ে এই ভিট্রিয়াস হিউমারের মধ্য দিয়ে গিয়ে রেটিনাতে যে একটা বিন্দুতে একত্রিত হলো। ঠিক একইভাবে পি বিন্দু থেকেও এইভাবে আলোক রশ্মি কর্নিয়ার মধ্য দিয়ে যে অ্যাকুয়াস হিউমার দিয়ে লেন্সে পড়ে, লেন্স থেকে প্রতিসৃত হয়ে ভিট্রিয়াস হিউমারের মধ্য দিয়ে যেয়ে রেটিনার ওপর অন্য একটা বিন্দুতে পড়ে। ঠিক একইভাবে মাঝের অংশগুলো এইভাবে লেন্স দিয়ে যে রেটিনাতে পড়ে এবং রেটিনাতে এই পিকিউ বস্তুর একটা সদ অবশীর্ষ অর্থাৎ উল্টো এবং বস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই যে প্রতিবিম্ব সৃষ্টি হলো রেটিনাতে, সেই প্রতিবিম্বটা রেটিনাতে পড়ার সঙ্গে সঙ্গেই আলোক সংবেদী যেহেতু, সেই জন্য এটা রেটিনার অবস্থিত যে স্নায়ুগুলো রয়েছে, আলোক সংবেদী যে স্নায়ু রয়েছে, সেই স্নায়ুর মাধ্যমে স্নায়ুগুলো উদ্দীপিত হয়ে যায়। যখনই প্রতিবিম্ব গঠিত হয় সেই স্নায়ুগুলো উদ্দীপিত হয় এবং এই স্নায়ুর উদ্দীপনা চক্ষু নার্ভের মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছে যায় এবং মস্তিষ্ক তার বিশেষ প্রক্রিয়ার সাহায্যে এই অবশীর্ষ বা উল্টো প্রতিবিম্বকে সোজাভাবে আমাদের দেখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রতিবিম্ব উল্টো হলেও সেই প্রতিবিম্ব কিন্তু আমরা মস্তিষ্কে সোজাভাবেই আমরা দেখতে পাই। বস্তুটাকে যেভাবে চোখের সামনে রাখা রয়েছে, মস্তিষ্কে তার সমান অনুভূতি আমরা উপলব্ধি করতে পারি। তাহলে এইভাবে একটা চক্ষুর মধ্যে
প্রতিবিম্ব গঠনের কৌশলটা কীরকম হবে সেটা আমরা এখানে চিত্রের সাহায্যে অঙ্কন করেছি। এখানে একটা ছোট জিনিস মনে রাখতে হবে, এই যে অন্ধবিন্দু দেখতে পাচ্ছ, অর্থাৎ যেখানে চক্ষু নার্ভ এসে রেটিনার সঙ্গে স্পর্শ করেছে, এই বিন্দুতে কিন্তু কোনোরূপ প্রতিবিম্ব সৃষ্টি হবে না, বা প্রতিবিম্ব সৃষ্টি হলেও তার কিন্তু অনুভূতি মস্তিষ্কে পৌঁছাবে না, সেই জন্য এটাকে অন্ধবিন্দু বলা হয়। এখানে পিট বিন্দু বলে একটা বিন্দু থাকে, যেটা সবচেয়ে বেশি আলোক সেন্সিটিভ জায়গা, যেখানে সবচেয়ে বেশি রেটিনার অ্যাক্টিভ অংশ। এইভাবেই কিন্তু রেটিনাতে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হলে তা আমরা দর্শন অনুভূতি লাভ করতে পারি। ঠিক আছে, তাহলে চক্ষুর গঠন সম্পর্কে একটু ধারণা এবং চক্ষুতে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে তার রেখাচিত্র আমরা আলোচনা করলাম। এখন আমরা চক্ষু সম্পর্কে কয়েকটা বিষয় জেনে নেব। সেটা হচ্ছে চোখের অভিযোজন ক্ষমতা বলতে কি বোঝায়। চোখের অভিযোজন ক্ষমতা আর কিছুই নয়, যে চোখের মণি স্বয়ংক্রিয়ভাবে ছোট ও বড় হয়ে মণিটা চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকেই অভিযোজন বলে। অর্থাৎ কতটা পরিমাণ আলো ঢুকবে বা কমবে সেটা যে ক্ষমতার সাহায্যে চোখ কন্ট্রোল করে থাকে সেটাকে বলা হয় চোখের অভিযোজন ক্ষমতা। এরপর আমাদেরকে জানতে হবে যে চোখের উপযোজন ক্ষমতা কি। উপযোজন ক্ষমতাটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের সিলিয়ারি পেশি আছে, সিলিয়ারি পেশি ও সাসপেনসারি লিগামেন্ট এরা কি করে? সাসপেনসারি লিগামেন্ট তাদের সংকোচন ও প্রসারণের মাধ্যমে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি করে প্রতিবিম্বকে রেটিনায় ফেলার ক্ষমতা। এই যে হ্রাস বৃদ্ধি করে রেটিনাতে প্রতিবিম্বটা গঠন করছে, সেই ক্ষমতাটা কি বলা হয়? চোখের উপযোজন ক্ষমতা। এরপর জানতে হবে আমাদের চোখের নিকট বিন্দু বলতে কি কি বোঝায়। চোখের নিকট বিন্দু সেটা আর কিছুই নয়, যে কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, সেই দূরত্বটা, সেটাকেই চোখের নিকট বিন্দু বলা হয়। যে বিন্দু পর্যন্ত কষ্ট না করেই দেখতে পাবে, তার চেয়ে কাছে হলে মানুষকে চোখকে অনেক কষ্ট করে তবে সেটা দেখতে পাবে। তা যেখানে কষ্ট না করে যে বিন্দু পর্যন্ত দেখতে পাবে সেটাকেই বলা হয় নিকট বিন্দু। এবং এখানে একটু জেনে রাখতে হবে যে সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেমি। এটা শর্ট প্রশ্ন পড়ে মাঝে মাঝে, তাই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে। এরপর ঠিক একইভাবে চোখের দূরতম বিন্দু কি? দূরতম বিন্দু ঠিক এর উল্টোই হবে, যে কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা দূরের যে বিন্দু পর্যন্ত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, সেই দূরত্ব পর্যন্ত বিন্দুকে বলা হয় চোখের দূরতম বিন্দু। এবং এখানে জেনে রাখতে হবে যে সুস্থ চোখের
সুস্থ চোখের দূরতম বিন্দু অসীম দূরত্বে অবস্থিত, অসীমে অবস্থিত, অসীম দূরত্বে। ছোট প্রশ্ন পড়ে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে যে চোখের দৃষ্টি সমস্যা, দৃষ্টির সমস্যা কি কি আছে। সাধারণত চোখের দৃষ্টি সমস্যা আমাদের দুটো আছে চোখের দৃষ্টি সমস্যা। একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা বলা হয় হাইপার মেট্রোপিয়া, আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, ঠিক আছে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। সাধারণত চোখের এই দুটোই দৃষ্টি রয়েছে। এখন আমাদেরকে কি করে নিতে হবে, এই যে দীর্ঘ দৃষ্টি বলতে কি বোঝায় এবং এই দৃষ্টি একটা ত্রুটি, এগুলো একটা করে ত্রুটি, তা এই ত্রুটি সমস্যার সমাধান কিভাবে হবে এবং হ্রস্ব দৃষ্টি বলতে কি ত্রুটি, হ্রস্ব দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝায় এবং তার সমস্যা কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নেব। এখন এই দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে এই দৃষ্টি ত্রুটিতে দূরের জিনিসকে বা বস্তুকে, দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। এই ধরনের দৃষ্টি ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে। এখন জানতে হবে এটার কারণ কি, কেন, কি এমন চোখের কি সমস্যা হলে তার জন্য এই দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া হয়ে থাকে। সেটা হচ্ছে যে আমাদের যে অক্ষিগোলক রয়েছে, যদি অক্ষিগোলকের আকারটা যদি ছোট হয়, আর কি আরেকটা হচ্ছে যে আমাদের যে চক্ষু লেন্স রয়েছে, যদি চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে এই দুটো কারণ হলে কিন্তু দীর্ঘদৃষ্টি দেখা যাবে। এবার এর প্রতিকার আমরা কিভাবে করব, প্রতিকার কিভাবে করা যায়। প্রতিকার হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। সেটা ডাক্তাররা মেপে বলে দেবে কি কত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া সম্পর্কিত তথ্য। এরপর আমাদের 2 নম্বর যেটা, সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। সেটা কি, এটা পুরো উল্টো, যে কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। এই ধরনের ত্রুটিকেই হ্রস্ব দৃষ্টি বলে। কারণ এর উল্টো হবে, সবই কিন্তু উল্টো হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে অক্ষিগোলকের আকার বড়, ওটা ছিল ছোট, ও ক্ষেত্রে ছিল ছোট, ক্ষেত্রে বড়। আর কি, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম হওয়া, স্বাভাবিকের তুলনায় কম হওয়া, তারই কিন্তু এটা দেখা দেবে। এরও প্রতিকার রয়েছে। প্রতিকার কি, সেটা হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য যুক্ত
অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্রতিকার। এখন আমরা এটা একটু স্কিমেটিক ডায়াগ্রাম সাহায্যে ব্যাপারটা বুঝে নিতে চাইব। দেখা যাক এটা। দীর্ঘদৃষ্টি প্রতিকার করার জন্য আমি এখানে দেখো চিত্র অঙ্কন করেছি। দেখো এখানে একটা অক্ষি গোলককে এঁকেছি, তাতে একটা লেন্স, এটা চক্ষু লেন্স। এই দীর্ঘদৃষ্টি ত্রুটিজনিত যে ব্যক্তি তার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে এই এন যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পষ্ট দর্শনের সুস্থ ব্যক্তির ন্যূনতম দূরত্ব। অর্থাৎ কি এই ব্যক্তি কাছের জিনিসটাকে দেখতে পাচ্ছে না। অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অর্থাৎ এন বিন্দুতে যদি কোনো বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব, বস্তু থেকে আলো যাচ্ছে, এই যে মোটা হরফে যে মোটা লাইনটা গেছে, এখানে আলো লেন্সে পড়লো, লেন্স থেকে যে মিলিত হচ্ছে কিন্তু রেটিনার পেছনের দিকে কোনো একটা অংশে। অর্থাৎ রেটিনাতে এই লেন্স আলোটাকে একত্রিত করতে পারছে না। সেই জন্য স্পষ্ট দর্শনের যে সুস্থ ব্যক্তির ন্যূনতম দূরত্ব রয়েছে, সেই জায়গায় কোনো বস্তু যদি এই ব্যক্তির চোখের সামনে থাকে, তাহলে সেই ব্যক্তি এই বস্তুটাকে সে দেখতে পাবে না। কিন্তু ব্যক্তিটা যদি এন ডট হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে, এই দৃষ্টি ত্রুটিজনিত ব্যক্তির ক্ষেত্রে এন ডট হচ্ছে ন্যূনতম দূরত্ব, ওর এই ব্যক্তির দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে এন ডট। অর্থাৎ এন ডটের পর থেকে ও দেখতে পায়। তাহলে এন ডটে যদি আমরা এন বিন্দুটাকে কোনোভাবে শিফট করতে পারি, এন ডটে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এন অবস্থানে রাখা বস্তুর প্রতিবিম্ব এই ব্যক্তির রেটিনায় পড়বে। সেটা এখানে দেখানো হয়েছে যে এন ডট থেকে যে আলোক রশ্মি যাবে সেটা লেন্সে পড়ার পর রেটিনাতেই কিন্তু মিলিত হবে। তা এই ব্যবস্থাটা করার জন্য কি করা যাবে, এই যে এখানে আমরা একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? এই ব্যবস্থায় দেখো এই ব্যক্তির চোখের সামনে একটা উত্তল লেন্স রাখা রয়েছে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্সকে বসিয়েছি, যাতে করে কি হয়েছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম যে বিন্দু অর্থাৎ এন বিন্দু থেকে কোনো আলোক রশ্মি যখন এই বাইরের এটা কিন্তু চশমার লেন্স, তাহলে বাইরের চশমার লেন্সে যখন পড়ার পর চশমার লেন্স থেকে আলোক রশ্মি প্রথমে প্রতিসৃত হবে। এই আলোক রশ্মি যখন প্রতিসৃত হবে, এমনভাবে প্রতিসৃত হবে যাতে করে এই আলোক রশ্মিগুলো যেন এন ডট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ এই লেন্স করবে কি, এন বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করবে এন ডট অবস্থানে, অসৎ প্রতিবিম্ব কিন্তু। তাহলে এন ডট অবস্থানে যখন অসৎ প্রতিবিম্ব গঠন করবে, তখন কিন্তু এই এন ডট বিন্দুটা এখন ব্যক্তির যে চক্ষু লেন্স, সেই চক্ষু লেন্সের সামনে কিন্তু এখানে একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে অলরেডি। তাহলে অসৎ বিম্ব তৈরি হওয়ার ফলে এখান থেকে যে আলোক রশ্মি যাবে সেটাকে কিন্তু এই রেটিনায় একত্রিত করতে পারবে। ফলে এই অবস্থানে থাকা অরিজিনাল বস্তুকে ওই ব্যক্তি কিন্তু তার ন্যূনতম যে দূরত্ব সেই অবস্থানে কিন্তু এন ডট অবস্থানে দেখতে পাবে। এইভাবে আমরা এই দীর্ঘদৃষ্টিজনিত যে ত্রুটি তার প্রতিকার উত্তল লেন্সের সাহায্যে করতে পারবো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, এবং এটা চশমার কাঁচ হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটির প্রতিকারের ব্যবস্থা ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। এখন আমরা হ্রস্বদৃষ্টির প্রতিকার কিভাবে করব। প্রথমে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নিই যে হ্রস্বদৃষ্টির ত্রুটিটা কি করে আসছে। দেখো এখানে একটা অক্ষিক গোলক, তার এইটাও চক্ষু লেন্স দেখতে পাচ্ছ। এখন হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে কাছের বস্তুকে সে দেখতে পায়, কিন্তু দূর থেকে আসা বস্তুর যে আলোক রশ্মি তার প্রতিবিম্বটাকে গঠন করতে পারছে না। ধরে নিয়ে যায় এখানে দূর থেকে আসা এরকম একগুচ্ছ আলোক রশ্মি গুচ্ছ দূর থেকে আসছে, লেন্সে পড়ার পর তাদিকে লেন্স এমন জায়গায় মিলিত করে দিচ্ছে যেটা রেটিনা থেকে অনেক আগেই মিলিত হয়ে যাচ্ছে। ফলে রেটিনাতে কোনো প্রতিবিম্ব গঠন হচ্ছে না। সেই জন্য এই ব্যক্তি দূর থেকে আসা কোনো আলোক রশ্মি বা দূরের বস্তু থেকে আসা কোনো আলোক রশ্মি প্রতিবিম্ব গঠন করতে পারছে না। তাহলে এইটা হচ্ছে সমস্যা, ত্রুটি। এখন এই ব্যক্তি, এখানে যে আমি এম বিন্দুটা দেখিয়েছি, এই ব্যক্তি কিন্তু সর্বাধিক এম বিন্দু পর্যন্ত দেখতে পায়। এই ব্যক্তি সর্বাধিক যে আমাদের যে দূরত্ব আর কি, যে সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত ও দেখতে পায় সেটা হচ্ছে এই এম বিন্দু পর্যন্ত। অর্থাৎ যদি আমরা কোনোভাবে এই অনেক দূর থেকে আসা আলোক রশ্মিগুচ্ছের কোনো প্রতিবিম্ব এম বিন্দুর মধ্যে তৈরি করতে পারি,
তাহলেই দেখো সেখান থেকে আলোক রশ্মি যে লেন্সে পড়ার পর সেটা কিন্তু রেটিনাতেই মিলিত হবে এবং ওখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেইটা করার জন্য আমাদেরকে কি করা হয়েছে, সেইটা করার জন্য এখানে একটা দেখো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স লাগানো হয়েছে। এই অবতল লেন্সটা লাগানোর ফলে সুবিধাটা কি হচ্ছে, সেটা হচ্ছে দেখো যে অসীম থেকে বা বহু দূর থেকে যে আলোক রশ্মিগুচ্ছ আসছিল সেটা যখন অবতল লেন্সে পড়েছে, তা অবতল লেন্সে পড়ার ফলে অবতল লেন্স থেকে এমনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেন ওই আলোক রশ্মিগুলো এম বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এম বিন্দু থেকে যখন অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এম বিন্দুটা এই লেন্সের ক্ষেত্রে দূরতম বিন্দু হয়ে যাচ্ছে। তাহলে এম বিন্দুতে এই বহু দূর থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ একটা অসৎ বিম্ব গঠন করার ফলে এম বিন্দু এই লেন্সের সামনে অবস্থিত হয়ে গেছে, এবং এম বিন্দু থেকে আলোক রশ্মি যখন এসে পড়বে লেন্সে, এই চক্ষু লেন্সে, তখন চক্ষু লেন্স এই এই বস্তুটা, দূরের বস্তুটার প্রতিবিম্ব কিন্তু রেটিনায় গঠন করে ফেলতে পারবে, এবং এইভাবেই সে এই একটা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করেই দূরের বস্তুকে দেখতে পাবে, এবং এইভাবেই দৃষ্টি ত্রুটিটা সে সমাধান করতে পারবে, মানে সমাধান করার জন্য এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্যামেরা এবং চোখ 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 সম্পর্কে যে সমস্ত বিষয়বস্তু ছিল বা যে সমস্ত বিষয় আলোচনা ছিল আজকে এখানেই সমাপ্ত হলো।